সকালের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী দক্ষিণখানে ক্লিনিকের ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ করোনা টিকা জব্দ, পুলিশের অভিযানে মালিক আটক। দেশে সংক্রমণ কমলেও মৃত্যু ১৭২। ৫ মাস পর আজ খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। কক্সবাজারের তারকামানের হোটেলে অর্ধেকের বেশি বুকিং শেষ। খাগড়াছড়ি রাঙ্গামাটিতেও জোর প্রস্তুতি। রাজধানীর দক্ষিণখান এলাকার একটি ক্লিনিকের ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ করোনা টিকা জব্দ করা হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয় ওই ক্লিনিকের মালিককেও। পরে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় কয়েক ডোজ টিকা। বিক্রির জন্য ফার্মেসিতে কিভাবে গেল করোনা টিকা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তথ্য ছিল, রাজধানীর দক্ষিণখান এলাকায় দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের একটি ক্লিনিকে ৫০০ টাকায় দেয়া হয় মহামারী করোনা রোধক মডার্নার টিকা। সত্যতা যাচাইয়ে বুধবার রাত ৯টার দিকে অভিযানে নামে দক্ষিণখান থানা পুলিশ। ক্লিনিকে তল্লাশির এক পর্যায়ে রোগী বহনের স্ট্রেচারের মধ্যে পাওয়া যায় মডার্নার টিকা। পরে প্রতিষ্ঠানের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রতিষ্ঠানের ওষুধের দোকান থেকে মেলে মডার্নার টিকার খালি ২০টি বক্স। ক্লিনিক মালিকের তথ্য অনুযায়ী অভিযান চালানো হয় তার বাসাতেও। ফ্রিজ থেকে মেলে আরও কয়েক ডোজ টিকা। পরে আটক করা হয় চিকিৎসক দাবি করা ক্লিনিক মালিক তালুকদারকে। ২টা অ্যাম্পুলে ২৮ জনকে দিতে পারবে এরকম পায়। এর মধ্যে একটার মধ্যে আংশিক আছে আর একটা পুরাটাই দিয়ে শেষ করছে। ২ জনকে পাইছি যে তারা তার দোকান থেকে এই ভ্যাকসিনটা নিচ্ছে। কত টাকার বিনিময়ে? ৫০০ ১০০০ টাকার বিনিময়ে নিচ্ছে। করোনা টিকার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ কিভাবে যথেচ্ছ ব্যবহার হচ্ছে এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা জানান, অধিকতর তদন্তের পরই জানা যাবে এর কারণ। বেশ কয়েকদিন যাবত ইচ্ছে করতেছিল এরকম, সে কোথা থেকে পাইছে, কার মাধ্যমে পাইছে, আমরা জিজ্ঞাসাবাদ করলে পেয়ে যাব। টিকা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সরকারের বিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আস্তে আস্তে কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার। ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন ১৭২ জন। এই মুহূর্তে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইকরাম, করোনার যে মৃত্যুর মিছিল সেটা কিন্তু কমছেই না। গতকালকে সকাল পর্যন্ত আমরা দেখেছি সিলেট বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে এবং সিলেট জেলাতে ১০ জনে মারা গিয়েছে। তবে একটি আশার কথা হচ্ছে গিয়ে এই যে শেষ সময়ে এসে বা এই মাসের প্রায় ১৮ তারিখ গতকালকে পর্যন্ত এই পর্যন্ত কিন্তু করোনার শনাক্তর হার অনেকটাই কমে গিয়েছে। গতকালকে পর্যন্ত সিলেট জেলায় গতকালকে সকালে আমরা দেখেছি ১২৩ জন শনাক্ত হয়েছে এবং বিভাগে ৪১৪ জন শনাক্ত পাওয়া গেছে এবং সব কিছু মিলে গতকালকে যে আমরা যদি বলি শনাক্তের হার, সেটা গতকালকে সিলেট জেলায় ছিল ১৮.১১ এবং সিলেট বিভাগে ছিল ২৮.28। এই থেকে বোঝা যাচ্ছে করোনার যে সবলটা সিলেটের উপর পড়েছিল সারা দেশের মতো সেটা অনেকটাই কমছে। এই ব্যাপারে সিলেট বিভাগীয় যে স্বাস্থ্য বিভাগের পরিচালক রয়েছে ডাক্তার হিমাংশু লাল রায় সেটা আমাকে বলেছে যে ভারতীয় যেটি করোনার হানা দিয়েছিল সেই হানাটা কমে যাচ্ছে এবং যারা এখন মৃত্যুবরণ করছে সেই মৃত্যুবরণটা যে সেই ১৫-২০ দিন আগে যারা গত মাসে যারা আক্রান্ত হয়েছিল বা যাদের শরীরে শনাক্ত করা গিয়েছিল তারাই এখন মৃত্যুবরণ করছে এবং হয়তো এক সপ্তাহের মধ্যে এই মৃত্যুর মিছিল কমে যাবে এবং শনাক্তের যে হার সেই শনাক্তের হারটা অনেকটাই কমে যাবে। সেই ক্ষেত্রে যেই আমরা দেখেছি যে ভারতের যে ডেল্টা ভেরিয়েন্টের যে প্রভাব সেই ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবটা কিছুটা কমে যাচ্ছে। এই পর্যন্ত গতকালকে সকাল পর্যন্ত বিভাগে মোট মৃত্যুবরণ করেছে ২২৮ এবং জেলায় ২০১ জন। এই যাবৎকালের গত ২০২০ এবং ২০২১ এই পর্যন্ত করোনার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে এই মাসেই এবং ৭ এপ্রিল সিলেটে প্রথম মৃত্যুবরণ করেছিল ডাক্তার মঈনুদ্দিন, সিলেট
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, তিনি মৃত্যুবরণ করেছিল এবং তারপরে মৃত্যুর মিছিল যেটা শুরু হয়েছিল এবং সে মৃত্যুর মিছিল কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু আবার শুরু হচ্ছে। যদি বলি এদিকে টিকার যে মানুষের মধ্যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু উল্লেখযোগ্য। এই পর্যন্ত 1,90,000-এর মতো সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মানুষ টিকার আওতায় এসেছেন এবং পুরো বিভাগে প্রায় 7.5 লাখ মানুষ টিকার আওতায় এসেছে। এটাই বোঝা যাচ্ছে যত টিকার নেওয়ার প্রবণতা বাড়বে তত বিশেষজ্ঞরা বলছে এই শনাক্তের হারটা কমে যাবে এবং তারই আমরা লক্ষণ দেখতে পাচ্ছি, অনেকটাই কমে গিয়েছে। মোটামুটি সিলেট বিভাগ এবং সিলেট জেলায় যে করোনা সংক্রান্ত যে তথ্য আমার কাছে ছিল বিভাগীয় পর্যায়ে, তার এই ছিল সর্বশেষ খবর। তামিম। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ করোনা পরিস্থিতির খবর। দ্রুত জাতির সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হয় সেই উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচিব সভায় একথা বলেন তিনি। প্রজাতন্ত্রের কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো কোনো দুর্নীতিকেই সহ্য করা হবে না। সাধারণত সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে নিয়োজিত থাকেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। প্রশাসনের শীর্ষ পদ সচিব সহ সমপর্যায়ের কর্মকর্তারাই এক একটি মন্ত্রণালয়ের জবাবদিহির কাজ করে থাকেন। রীতি অনুযায়ী প্রতি বছর সরকার প্রধান সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও দীর্ঘ 4 বছর পর সেই সভা এবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে। বুধবার সকালে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সচিব সভায় গণভবন থেকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার সহ বিশেষ 7টি আলোচ্যসূচি এবারের সচিব সভায় প্রাধান্য দেয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ারও নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলিও খোলা, এবং আমি ধন্যবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কাজে এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। প্রজাতন্ত্রে কোনো মতেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, এই জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। যারা ভালো কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে, যারা এ ধরনের দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাতে সততা নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জানান, সুশাসন নিশ্চিত করার দায়বোধ নিয়েই কাজ করতে হবে সচিবদের। যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, প্রকল্পগুলি যেন যথাযথভাবে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, এই বিষয়গুলি সবাইকে একটু দেখা দরকার। আপনারা সেটা বিশেষভাবে দেখবেন, এটাই আমি আশা করি। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত সব সচিব এই সভায় অংশ নিয়েছিলেন। এর আগে 2017 সালে সবশেষ এই সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংক্রমণের হার কমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। গতকাল প্রধানমন্ত্রীর এই সংক্রান্ত নির্দেশনার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, টিকাদান কার্যক্রম ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে। অতিমারি করোনায় গেল 17 মাস ধরে দেশে বন্ধই রয়েছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। জীবন জীবিকা বাঁচানোর দোলাচলে মাঝে মধ্যে বিধিনিষেধ কখনো কঠোর ও শিথিল করা হলেও দুয়ার খোলেনি বিদ্যাপীঠের। দীর্ঘ এই সময়ে শিক্ষা কার্যক্রম কোনো রকমে চলমান রাখার চেষ্টা চলেছে অনলাইন মাধ্যমে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে গৃহবন্দী সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থা নিয়ে শঙ্কিত সব মহল। দেশে সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে বুধবার সরকারের সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকেও উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গ। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকাদান কর্মসূচি ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে শিক্ষা কার্যক্রম যেন যেভাবে হোক, ভার্চুয়ালি হোক, অনলাইনে হোক চলুক, আর পাশাপাশি
একটা কমফোর্টেবল সিনারিওতে আসলেই যেন এটা খুলে দেওয়া হয়। তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা অচিরেই আপনার এই বিষয়টা পাবলিকলি জানাবে। এদিকে শিক্ষামন্ত্রীও এক অনুষ্ঠানে মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, পরিস্থিতি অনুকূলের অপেক্ষায় তারা। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। সংক্রমণের হার যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করছি সেই পর্যায়ে পৌঁছে যাবে। সচিব সভায় টিকাদান কার্যক্রম নিয়েও বিশদ আলোচনা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২৬ কোটি টিকার চাহিদা মাথায় রেখে এখন পর্যন্ত ২১ কোটি টিকা পাওয়া যাবে বলে নিশ্চিত হয়েছে সরকার। টোটাল ২১ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ, ইন্টারনেট আর স্মার্টফোন এই তিনের সংযোগে করোনাকালে দেশের স্বাস্থ্যসেবা এসেছে বৈপ্লবিক পরিবর্তন। প্রযুক্তির সহজলভ্যতায় শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দূরত্ব কমেছে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের। এরপরও অনলাইন ভিত্তিক স্বাস্থ্যসেবা সর্বজনীন রূপ পায়নি বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা। আর তাই টেলিমেডিসিন সহ প্রযুক্তি কেন্দ্রিক সেবা সম্প্রসারণে সরকারের জোরালো ভূমিকা চাইলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে অর্থের অপচয় বন্ধের পাশাপাশি নিয়ন্ত্রণে আসবে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার। রিপোর্ট জুবার ফয়সালের। ঢাকা থেকে দক্ষিণের সাগর ঘেঁষা গাবুরার দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। করোনাকালীন লকডাউনে ঢাকায় বসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে সেখানকার সংকটাপন্ন এক গর্ভবতী মাকে। আমরা তো গাবুরা দ্বীপে যেতে পারতাম না, কিংবা গাবুরা দ্বীপের ওই ভদ্রমহিলাও আমাদের কাছে আসতে পারতেন না। এটা কিন্তু এই তথ্য প্রযুক্তির কারণেই সম্ভব হয়েছে। প্রযুক্তির এমন ব্যবহার ক্রমেই বাড়ছে স্বাস্থ্যসেবায়। এখন শহরের ফার্মেসিগুলোতেও চোখে পড়ে অনলাইন ভিত্তিক ওষুধ বেচাকেনা বা স্বাস্থ্যসেবা প্রদানের রীতি। যদিও আড়াল থেকে রোগীর স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ কতটা ত্রুটিমুক্ত তা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাসায় থেকে অর্ডার দিলে পরে আমরা এটা মেডিসিন দিতে পারবো, সেক্ষেত্রে আমার সেলটাও ভালো হবে। খরচ তো ডেফিনেটলি সেভ হচ্ছে, কারণ বাইরে আসলে তার রিক্সা ভাড়া ২০০-২৫০ টাকা যাবে। রোগীরে সরাসরি ইনভেস্টিগেশন করা, অনলাইনে ইনভেস্টিগেশন করা, এটা রাত দিন পার্থক্য। আবার ঢাকার পাশেই কেরানীগঞ্জের কলাতিয়া বাজারের এই ওষুধ বিক্রেতা আল আমিনের কথাই ধরুন। দৈনিক আয়ের একটা বড় অংশই তার আসে মানুষের বাড়িতে ওষুধ সরবরাহ করে, যার সবগুলো অর্ডারই আসে মুঠোফোনে। প্রতিদিন ৪ থেকে ৫,০০০ টাকা আমি সন্ধ্যাকালীন ওষুধ নিয়ে যাই, মানুষের বাসায় বাসায় দিয়ে দিই। তবে শহরাঞ্চলের হাসপাতাল কেন্দ্রিক সেবায় প্রযুক্তির ছোঁয়া লাগলেও এখনও তার বাইরে রয়ে গেছে গ্রামীণ হাসপাতাল ও ক্লিনিকগুলো। প্যাথোলজিক্যাল ফুল প্রসেসটাকে আমরা অটোমেটেড করছি। কমিউনিটি ক্লিনিকগুলোকে যদি আমরা এই সেবার আন্ডারে ঢুকাইতে পারি, এবং তাহলে এই টেলিমেডিসিনে সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারি। এ ধরনের উদ্যোগের পক্ষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। তারা বলছেন, ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ বিক্রি বন্ধে টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোর সঙ্গে যুক্ত করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও। তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার করাটা আমরা কন্ট্রোল করতে পারবো। রোগ নির্ণয় ও রিপোর্ট দেয়ায় বর্তমানে ঢাকার ২ শতাধিক হাসপাতাল শতভাগ সহায়তা নিচ্ছে প্রযুক্তির। দীর্ঘ ৪.৫ মাস পর আজ খুলছে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ৪.৫ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এর মধ্যে বুকিং হয়েছে ৬০ রুম। আর যাত্রী সামাল দিতে ঢাকা কক্সবাজার আকাশপথে বাড়ানো হচ্ছে ফ্লাইটও। তবে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার হোটেল মোটেল জোনে রয়েছে প্রায় ৪ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে আছে ৩ শতাধিক রেস্তোরাঁ। সবই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল ১ এপ্রিল হতে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। বিধিনিষেধ তুলে নেওয়ার পর বৃহস্পতিবার থেকে খুলছে সব পর্যটন কেন্দ্র। তবে ৫০% আসন ব্যবহারে চালু হচ্ছে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। বুকিং আসতেছে, মানুষের মনে এখনো ভয় কাটে না, তবে যেভাবে লাস্ট টাইম হয়েছিল সেটা হচ্ছে না। গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে, ওটা মেনে চলতে হয়। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 50% পর্যন্ত নিতে পারবো। পর্যটন কেন্দ্র খুলে দেওয়াতে চাপ বেড়েছে আকাশপথে। তাই এয়ারলাইন্সগুলো ঢাকা কক্সবাজার রুটে যোগ করছে অতিরিক্ত ফ্লাইট। স্পটগুলো খুলে দেওয়াতে আমাদেরও ফ্লাইট অবশ্যই বাড়াবো। 3টা ফ্লাইট আমরা পরিচালনা করছি স্বাস্থ্যবিধি মেনে। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশের তৎপরতা বাড়ানো হবে। প্রবেশগুলোতে যারা ডিউটিতে নিয়ে যেতে থাকবেন তারা সচেতন
সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাবেন। কক্সবাজারের পর্যটন খাতে পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রবত্ত পদ্মার স্রোতে আবারও বিলীন হতে শুরু করেছে চাঁদপুরের চর রাজরাজেশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। ভাঙনে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট ফারুক আহমেদের। প্রতিদিন স্রোতের আঘাতে বিলীন হতে শুরু করেছে চাঁদপুরের রাজরাজেশ্বরের শিলারচর ও বলাশিয়া গ্রাম। একদিকে প্রমত্তা পদ্মা, অন্যদিকে মেঘনা। এই দুই নদী ঘিরে চাঁদপুর সদরের চর রাজেশ্বর ইউনিয়ন উজানের ধেয়ে আসা বানের প্রবল স্রোতে ভাঙতে শুরু করেছে। শুধু বসতবাড়ি নয়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজারও ভাঙনের হুমকিতে। সেই সাথে ঝুঁকির মুখে শতাধিক পরিবারের জন্য গড়ে ওঠা সরকারি আশ্রয় প্রকল্পটিও। এরা ভাঙতে ভাঙতে প্রায় কাছাকাছি চলে আসছে। আমরা কই যাবো, কি করবো, এখন আমরা খুবই একটা আত্মঘিত অবস্থায় আছি। পানির ভিতরে খুঁটি গেরা গরুগুলো ফালায় রাখছি। এখন আমাকে কিছু নাই, সব শেষ। শেষবারের মতো আমরা কেউ তুলতে পারি। সরকারি হাজি হাসপাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব কষ্টে বিনিময় করা হয়েছে, নদীগর্ভ বিলীন হয়ে যাচ্ছে। আমরা এটা অন্য জায়গায় হস্তান্তর করার ব্যবস্থা নিতেছি। এই অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অচিরেই আমার এই এলাকার মানুষের নিরাপত্তার জন্য কিছু করার জন্য। অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে নদী ভাঙনের জন্য, এবং সেখানে আমি সরজমিনে গিয়ে দেখেছি আমরা ইতোমধ্যে 100 থেকে 120টি পরিবারকে স্থানান্তর করেছি। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। গত বছর একই ইউনিয়নের দেওয়ানকান্দি, মান্দেরকান্দি সহ আর কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এতে অসহায় হয়ে পড়ে এসব গ্রামের কয়েক হাজার মানুষ। সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে আগামী 20 সেপ্টেম্বর থেকে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনই বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে আবারও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। করোনা পরিস্থিতির সাম্প্রতিক অবনতি নিয়ে করণীয় ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির পরিচালক ডাক্তার রোসেল ওয়ালেন্সকি এবং খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর ভারপ্রাপ্ত কমিশনার ডক্টর জ্যানেট উডকক। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয় আগামী 20 সেপ্টেম্বর থেকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী এবং নার্সিংহোমে চিকিৎসাধীন বয়স্ক ব্যক্তিবর্গ। এছাড়াও বুস্টার ডোজ নিতে পারবেন কমপক্ষে 8 মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নেওয়া মার্কিন নাগরিকরাও। পর্যায়ক্রমে সব মার্কিন নাগরিক বুস্টার ডোজের আওতায় আসবে বলেও জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন মডার্না বা ফাইজারের 2 ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা গ্রহণকারীরা আপাতত বুস্টার ডোজ নিতে পারবেন। এর আগে সিডিসি এবং FDA যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়। এদিকে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিলেও এখনই বুস্টার ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আবারও সাফ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে টিকার সুষম বন্টন নিশ্চিতে গরিব দেশগুলোকে বেশি করে টিকা সরবরাহে ধনী দেশগুলোর প্রতি আহ্বানও জানায় সংস্থাটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানী দক্ষিণখানে ক্লিনিকের ফার্মেসি থেকে মডার্নার 20 ডোজ করোনা টিকা জব্দ। পুলিশের অভিযানে মালিক আটক। দেশে সংক্রমণ কমলেও মৃত্যু 172। এবং 5 মাস পর আজ খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। কক্সবাজারে তারকামানের হোটেলে অর্ধেকের বেশি বুকিং শেষ। খাগড়াছড়ি রাঙ্গামাটিতেও জোর প্রস্তুতি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।